হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 6, সিটিজেনশিপ। অধ্যায় 6, নাগরিকত্ব, মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থ ও তাৎপর্য। Like any other modern state, India has two kinds of people, citizen and aliens. Citizens are full members of the Indian state and our allegiance to it. They enjoy all civil and political rights. Aliens, on the other hand, are the citizens of some other state and hence do not enjoy all the civil and political rights. অন্য যে কোনো আধুনিক রাষ্ট্রের মতো ভারতেরও নাগরিক এবং এলিয়েন ধরনের মানুষ থাকতে হয়। নাগরিকরা ভারতীয় রাজ্যের ফুল সদস্য এবং এর প্রতি আনুগত্য প্রকাশ করে। তারা সকল নাগরিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে। অন্যদিকে এলিয়েনরা অন্য কোনো রাজ্যের শহর এবং তাই সমস্ত নাগরিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে না। There are two categories, friendly aliens or energy aliens. Friendly aliens are the subjects of those countries that have cordial relations with India. এরা দুই শ্রেণীর, বন্ধুত্বপূর্ণ এলিয়েন বা শক্তি এলিয়েন। বন্ধুত্বপূর্ণ এলিয়েন হল সেই সব দেশের বিষয় যাদের ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। Enemy aliens, on the other hand, are the subjects of that country that is at war with India. They enjoy lesser rights than the friendly aliens, e.g. they do not enjoy protection against the arrest and detention, Article 22. অন্যদিকে শত্রু এলিয়েনরা ভারতের সাথে যুদ্ধরত দেশের প্রজা। তারা বন্ধুত্বপূর্ণ এলিয়েনদের চেয়ে কম অধিকার উপভোগ করে, যেমন তারা গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা উপভোগ করে না, ধারা 22। The Constitution confers the following rights and privileges on the citizens of India and denies the same to aliens. সংবিধান ভারতের নাগরিকদের নিম্নলিখিত অধিকার এবং বিশেষাধিকারগুলি প্রদান করে এবং এলিয়েনদের কাছে এটি অস্বীকার করে। রাইট অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, আর্টিকেল 15। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে অধিকার, অনুচ্ছেদ 15। 2. রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দি ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, আর্টিকেল 16। সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার অধিকার, অনুচ্ছেদ 16। 3. রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড প্রফেশন, আর্টিকেল 19। বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ, সমিতি, আন্দোলন, বাসস্থান এবং পেশার অধিকার, অনুচ্ছেদ 19। 4. কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেলস 29 অ্যান্ড 30। সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, ধারা 29 এবং 30। 5. রাইট টু ভোট ইন ইলেকশনস টু দি লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। 6. রাইট টু কন্টেস্ট ফর দি মেম্বারশিপ অফ দি পার্লামেন্ট অ্যান্ড দি স্টেট লেজিসলেচার। সংসদ এবং রাজ্য আইনসভার সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার। 7. এলিজিবিলিটি টু হোল্ড সার্টেইন পাবলিক অফিস, দ্যাট ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, জাজেস অফ দি সুপ্রিম কোর্ট অ্যান্ড দি হাই কোর্টস, গভর্নর অফ স্টেটস, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস। নির্দিষ্ট সরকারি পদে থাকার যোগ্যতা, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক, রাজ্যগুলির গভর্নর, ভারতের অ্যাটর্নি জেনারেল এবং রাজ্যগুলির অ্যাডভোকেট জেনারেল। Along with the above rights, the citizens also have certain duties towards the Indian state, as for example, paying tax, respecting the national flag and national anthem, defending the country and so on. উপরোক্ত অধিকারগুলির পাশাপাশি নাগরিকদের ভারতীয় রাজ্যের প্রতি কিছু কর্তব্যও রয়েছে, যেমন কর প্রদান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা, দেশ রক্ষা করা ইত্যাদি। In India, both a citizen by birth as well as a naturalized citizen are eligible for the office of president while in USA. Only a citizen by birth and not a naturalized citizen is eligible for the office of president.
ভারতে জন্মসূত্রে একজন নাগরিক এবং সেই সাথে একজন স্বাভাবিক নাগরিক উভয়ই রাষ্ট্রপতির পদের জন্য যোগ্য, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র জন্মসূত্রে একজন নাগরিক এবং একজন স্বাভাবিক নাগরিক নয় রাষ্ট্রপতির পদের জন্য যোগ্য। কনস্টিটিউশনাল প্রভিশন, সাংবিধানিক বিধান। The Constitution deals with the citizenship from Articles 5 to 11 under Part II. However, it contains neither any permanent nor any elaborate provisions in this regard. It only identifies the persons who became citizens of India at its commencement, i.e., on January 26, 1950. সংবিধানে পার্ট II এর অধীনে অনুচ্ছেদ 5 থেকে 11 পর্যন্ত নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, এটিতে এই বিষয়ে কোনো স্থায়ী বা কোনো বিস্তৃত বিধান নেই। এটি শুধুমাত্র সেই ব্যক্তিদের চিহ্নিত করে যারা এর শুরুতে অর্থাৎ 26 জানুয়ারি 1950 ভারতের নাগরিক হয়েছিলেন। It does not deal with the problem of acquisition or loss of citizenship subsequent to its commencement. It empowers the Parliament to enact a law to provide for such matters and any other matter relating to citizenship. Accordingly, the Parliament has enacted the Citizenship Act 1955, which has been amended from time to time. এটি শুরু হওয়ার পরে অধিগ্রহণ বা নাগরিকত্ব হারানোর সমস্যা মোকাবেলা করে না। এটি সংসদকে এই জাতীয় বিষয় এবং নাগরিকত্ব সম্পর্কিত অন্য যে কোনো বিষয়ে বিধান করার জন্য একটি আইন প্রণয়নের ক্ষমতা দেয়। তদনুসারে, সংসদ নাগরিকত্ব আইন 1955 প্রণয়ন করেছে, যা সময়ে সময়ে সংশোধন করা হয়েছে। According to the Constitution, the following 4 categories of persons became the citizens of India at its commencement, i.e., on January 26, 1950. সংবিধান অনুসারে 26 জানুয়ারি 1950 এর শুরুতে নিম্নলিখিত 4 শ্রেণীর ব্যক্তি ভারতের নাগরিক হয়েছিলেন। A person who had his domicile in India and also fulfilled any one of the 3 conditions, i.e., if he was born in India, or if either of his parents was born in India, or if he has been ordinarily resident in India for 5 years immediately before the commencement of the Constitution, became a citizen of India. একজন ব্যক্তি যার ভারতে বসবাস ছিল এবং তিনি 3টি শর্তের যে কোনো একটি পূরণ করেছেন, যেমন যদি তিনি ভারতে জন্মগ্রহণ করেন, অথবা যদি তার পিতামাতার কেউ ভারতে জন্মগ্রহণ করেন, অথবা যদি তিনি সংবিধান প্রবর্তনের অব্যবহিত আগে 5 বছর ভারতে সাধারণভাবে বসবাস করেন, তাহলে ভারতের নাগরিক হন। 2. A person who migrated to India from Pakistan became an Indian citizen if he or either of his parents or any of his grandparents was born in undivided India and also fulfilled any one of the 2 conditions, i.e., in case he migrated to India before July 1948, he had been ordinarily resident in India since the date of his migration, or in case he migrated to India on or after July 1948, he had been registered as a citizen of India. But, a person could be so registered only if he had been resident in India for 6 months preceding the date of his application for registration. একজন ব্যক্তি যিনি পাকিস্তান থেকে ভারতে চলে আসেন তিনি ভারতীয় নাগরিক হন যদি তিনি বা তার পিতামাতা বা তার দাদা দাদির মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেন এবং 2টি শর্তের যে কোনো একটি পূরণ করেন, যেমন যদি তিনি আগে ভারতে চলে যান জুলাই 1948, তিনি তার অভিবাসনের তারিখ থেকে ভারতে সাধারণভাবে বসবাস করছিলেন, অথবা যদি তিনি 19 জুলাই 1948 বা তার পরে ভারতে চলে আসেন, তবে তিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত ছিলেন। কিন্তু একজন ব্যক্তি তখনই নিবন্ধিত হতে পারেন যদি তিনি নিবন্ধনের জন্য আবেদনের তারিখের আগে 6 মাস ভারতে বসবাস করেন। 3. A person who migrated to Pakistan from India after March 1, 1947, but later returned to India for resettlement could become an Indian citizen. For this, he had to be resident in India for 6 months preceding the date of his application for registration. একজন ব্যক্তি যিনি 1 মার্চ 1947 পরে ভারত থেকে পাকিস্তানে চলে আসেন, কিন্তু পরে পুনর্বাসনের জন্য ভারতে ফিরে আসেন, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। এর জন্য তাকে নিবন্ধনের জন্য আবেদনের তারিখের আগে 6 মাস ভারতে বসবাস করতে হয়েছিল। 4. A person who, or any of whose parents or grandparents,
was born in undivided India but who is ordinarily residing outside India shall become an Indian citizen if he has been registered as a citizen of India by the diplomatic or consular representative of India in the country of his residence, whether before or after the commencement of the Constitution. Thus, this provision covers the overseas Indians who may want to acquire Indian citizenship. যে ব্যক্তি বা যার পিতা মাতা বা দাদা দাদির মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু যিনি সাধারণত ভারতের বাইরে থাকেন তবে তিনি ভারতীয় নাগরিক হবেন যদি তিনি ভারতের কূটনৈতিক বা কনসুলার প্রতিনিধি দ্বারা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত হন। তার বসবাসের দেশ সংবিধান প্রবর্তনের আগে হোক বা পরে। এইভাবে এই বিধানটি বিদেশি ভারতীয়দের অন্তর্ভুক্ত করে যারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে চান। To sum up, these provisions deal with the citizenship of a persons domiciled in India, b. persons migrated from Pakistan, c. persons migrated to Pakistan but later returned, and d. persons of Indian origin residing outside India. সংক্ষেপে এই বিধানগুলি ক. ভারতে বসবাসকারী ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে কাজ করে, খ. পাকিস্তান থেকে অভিবাসিত ব্যক্তি, গ. ব্যক্তিরা পাকিস্তানে চলে গেলেও পরে ফিরে আসেন, এবং ঘ. ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। The other constitutional provisions with respect to the citizenship are as follows. নাগরিকত্ব সম্পর্কিত অন্যান্য সাংবিধানিক বিধানগুলি নিম্নরূপ: 1. No person shall be a citizen of India or be deemed to be a citizen of India if he has voluntarily acquired the citizenship of any foreign state. কোন ব্যক্তি ভারতের নাগরিক হবেন না বা তাকে ভারতের নাগরিক বলে গণ্য করা হবে না যদি সে স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে থাকে। 2. Every person who is or is deemed to be a citizen of India shall continue to be such citizen, subject to the provisions of any law made by Parliament. প্রত্যেক ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসেবে গণ্য হন বা গণ্য করা হয় তিনি সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধান সাপেক্ষে এই জাতীয় নাগরিক হতে থাকবেন। 3. Parliament shall have the power to make any provision with respect to the acquisition and termination of citizenship and all other matters relating to citizenship. নাগরিকত্ব অর্জন এবং অবসান এবং নাগরিকত্ব সম্পর্কিত অন্যান্য সমস্ত বিষয়ে সংসদের যে কোনো বিধান করার ক্ষমতা থাকবে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955, নাগরিকত্ব আইন 1955। The Citizenship Act 1955 provides for acquisition and loss of citizenship after the commencement of the Constitution. নাগরিকত্ব আইন 1955 সংবিধানের সূচনার পরে নাগরিকত্ব অর্জন এবং হারানোর বিধান করে। Originally, the Citizenship Act 1955 also provided for the Commonwealth citizenship. But this provision was repealed by the Citizenship Amendment Act 2003. মূলত নাগরিকত্ব আইন 1955 কমনওয়েলথ নাগরিকত্বের জন্য প্রদান করেছিল, কিন্তু এই বিধানটি নাগরিকত্ব সংশোধনী আইন 2003 দ্বারা বাতিল করা হয়েছিল। এসিকুইজিশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব অধিগ্রহণ। The Citizenship Act of 1955 prescribes 5 ways of acquiring citizenship: vice, birth, descent, registration, naturalization and incorporation of territory. 1955 সালের নাগরিকত্ব আইন নাগরিকত্ব অর্জনের 5টি উপায় নির্ধারণ করে, যেমন জন্ম, বংশ, নিবন্ধন, প্রাকৃতিকীকরণ এবং ভূখণ্ডের অন্তর্ভুক্তি। By birth, a person born in India on or after January 26, 1950 but before July 1, 1987 is a citizen of India by birth irrespective of the nationality of his parents. জন্মসূত্রে একজন ব্যক্তি ভারতে 26 জানুয়ারি 1950 বা তারপরে জন্মগ্রহণ করেছেন কিন্তু 1 জুলাই 1987 এর আগে তার পিতামাতার জাতীয়তা নির্বিশেষে জন্মসূত্রে ভারতের নাগরিক। A person born in India on or after July 1, 1987 is considered as a citizen of India only if either of his parents is a citizen of India at the time of his birth. 1 জুলাই 1987 বা তারপরে ভারতে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি শুধুমাত্র ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবে যদি তার জন্মের সময় তার পিতামাতার মধ্যে কেউ একজন ভারতের নাগরিক হন।
Further, those born in India on or after December 3, 2004 are considered citizens of India only if both of their parents are citizens of India or one of whose parents is a citizen of India and the other is not an illegal migrant at the time of their birth. আরও ৩রা ডিসেম্বর ২০০৪ বা তারপরে ভারতে জন্মগ্রহণকারীরা শুধুমাত্র ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবে যদি তাদের পিতামাতা উভয়ই ভারতের নাগরিক হয় বা যাদের পিতামাতার একজন ভারতের নাগরিক এবং অন্যজন অবৈধ অভিবাসী না হন। তাদের জন্ম। The children of foreign diplomats posted in India and enemy alliance cannot acquire Indian citizenship by birth. ভারতে পোস্ট করা বিদেশি কূটনীতিকদের সন্তান এবং শত্রু এলিয়েনরা জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে না। 2. By descent a person born outside India on or after January 26, 1950 but before December 10, 1992 is a citizen of India by descent if his father was a citizen of India at the time of his birth. বংশোদ্ভূত একজন ব্যক্তি ভারতের বাইরে ২৬ জানুয়ারি ১৯৫০ বা তারপরে জন্মগ্রহণ করেছেন কিন্তু ১০ই ডিসেম্বর ১৯৯২ এর আগে বংশানুক্রমে ভারতের নাগরিক, যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হন। A person born outside India on or after December 10, 1992 is considered as a citizen of India if either of his parents is a citizen of India at the time of his birth. ১০ই ডিসেম্বর ১৯৯২ বা তারপরে ভারতের বাইরে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবে যদি তার জন্মের সময় তার পিতামাতার মধ্যে কেউ একজন ভারতের নাগরিক হন। ডিসেম্বরের ৩, ২০০৪ onwards a person born outside India shall not be a citizen of India by descent, unless his birth is registered at an Indian consulate within 1 year of the date of birth or with the permission of the central government, after the expiry of the said period. An application for registration of the birth of a minor child to an Indian consulate shall be accompanied by an undertaking in writing from the parents of such minor child that he or she does not hold the passport of another country. ৩রা ডিসেম্বর ২০০৪ এর পর থেকে ভারতের বাইরে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি বংশোদ্ভূতভাবে ভারতের নাগরিক হতে পারবেন না, যদি না তার জন্ম তারিখের ১ বছরের মধ্যে বা কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে মেয়াদ শেষ হওয়ার পরে ভারতীয় কনসুলেটে নিবন্ধিত না হয়। উল্লিখিত সময়ের ভারতীয় কনসুলেটের কাছে একটি নাবালক শিশুর জন্ম নিবন্ধনের জন্য একটি আবেদনের সাথে এই ধরনের নাবালক শিশুর পিতামাতার কাছ থেকে লিখিত অঙ্গীকার করা হবে যে তার কাছে অন্য দেশের পাসপোর্ট নেই। Further, a minor who is a citizen of India by virtue of descent and is also a citizen of any other country shall cease to be a citizen of India if he does not renounce the citizenship or nationality of another country within 6 months of his attaining full age. তদুপরি, একজন নাবালক যিনি বংশের কারণে ভারতের নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিক তিনি ভারতের নাগরিক হওয়া বন্ধ করে দেবেন যদি তিনি পূর্ণ হওয়ার ৬ মাসের মধ্যে অন্য দেশের নাগরিকত্ব বা জাতীয়তা ত্যাগ না করেন। বয়স ৩. By registration the central government may, on an application, register as a citizen of India any person, not being an illegal migrant if he belongs to any of the following categories, namely নিবন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি আবেদনের ভিত্তিতে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধন করতে পারে যে কোনো ব্যক্তিকে, অবৈধ অভিবাসী নয়, যদি সে নিম্নলিখিত বিভাগের যে কোনো অন্তর্ভুক্ত হয়, যথা A person of Indian origin who is ordinarily resident in India for 7 years before making an application for registration. ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি নিবন্ধনের জন্য আবেদন করার আগে সাধারণত ৭ বছর ভারতে বসবাস করেন। B. A person of Indian origin who is ordinarily resident in any country or place outside undivided India. ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি সাধারণত অবিভক্ত ভারতের বাইরে কোনো দেশে বা স্থানে বসবাস করেন। C. A person who is married to a citizen of India and is ordinarily resident in India for 7 years before making an application for registration. একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিকের সাথে বিবাহিত এবং নিবন্ধনের জন্য আবেদন করার আগে সাধারণত ৭ বছর ধরে ভারতে বসবাস করেন। D. Minor children of persons who are citizens of India. ভারতের নাগরিকদের নাবালক সন্তান।
A person of full age and capacity whose parents are registered as citizens of India. একজন পূর্ণ বয়স এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত। If a person of full age and capacity who, or either of his parents, was earlier citizen of independent India, and is ordinarily resident in India for 12 months immediately before making an application for registration. পূর্ণ বয়স এবং ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি বা তার পিতামাতার মধ্যে কেউ আগে স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধনের জন্য আবেদন করার অবিলম্বে 12 মাস ভারতে বসবাস করেন। A person of full age and capacity who has been registered as an overseas citizen of India cardholder for 5 years, and who is ordinarily resident in India for 12 months before making an application for registration. একজন পূর্ণ বয়স এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যিনি ভারতের বিদেশী নাগরিক হিসাবে 5 বছরের জন্য নিবন্ধিত হয়েছেন, এবং যিনি নিবন্ধনের জন্য আবেদন করার আগে সাধারণত 12 মাস ভারতে বসবাস করেন। A person shall be deemed to be of Indian origin if he, or either of his parents, was born in undivided India or in such other territory which became part of India after the August 15, 1947. একজন ব্যক্তিকে ভারতীয় বংশোদ্ভূত বলে গণ্য করা হবে যদি সে বা তার পিতামাতার মধ্যে কেউ অবিভক্ত ভারতে বা 15 আগস্ট 1947 সালের পর ভারতের অংশ হয়ে যাওয়া অন্য কোনো অঞ্চলে জন্মগ্রহণ করেন। All the above categories of persons must take an oath of allegiance before they are registered as citizens of India. ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত হওয়ার আগে উপরের সমস্ত শ্রেণীর ব্যক্তিদের অবশ্যই আনুগত্যের শপথ নিতে হবে। 4. By naturalization the central government may, on an application, grant a certificate of naturalization to any person, not being an illegal migrant if he possesses the following qualifications. ন্যাচারালাইজেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি আবেদনের ভিত্তিতে যে কোনো ব্যক্তিকে অবৈধ অভিবাসী নয় ন্যাচারালাইজেশনের একটি শংসাপত্র দিতে পারে যদি তার নিম্নলিখিত যোগ্যতা থাকে। That he is not a subject or citizen of any country where citizens of India are prevented from becoming subjects or citizens of that country by naturalization. তিনি এমন কোনো দেশের প্রজা বা নাগরিক নন যেখানে ভারতের নাগরিকদের স্বাভাবিককরণের মাধ্যমে সেই দেশের প্রজা বা নাগরিক হতে বাধা দেওয়া হয়। That if he is a citizen of any country, he undertakes to renounce the citizenship of that country in the event of his application for Indian citizenship being accepted. যে তিনি যদি কোন দেশের নাগরিক হন তবে ভারতীয় নাগরিকত্বের জন্য তার আবেদন গৃহীত হওয়ার ক্ষেত্রে তিনি সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করার অঙ্গীকার করেন। That he has either resided in India or been in the service of a government in India or partly the one and partly the other, throughout the period of 12 months immediately preceding the date of the application. আবেদনের তারিখের ঠিক আগের 12 মাস সময়কালে তিনি হয় ভারতে বসবাস করেছেন বা ভারতে কোনো সরকারের চাকরি করেছেন বা আংশিকভাবে একটি এবং আংশিকভাবে অন্যটিতে রয়েছেন। That during the 14 years immediately preceding the said period of 12 months, he has either resided in India or been in the service of a government in India, or partly the one and partly the other, for periods amounting in the aggregate to not less than 11 years. যে 12 মাসের উল্লিখিত সময়ের ঠিক আগের 14 বছরে তিনি হয় ভারতে বসবাস করেছেন বা ভারতে একটি সরকারের চাকরি করেছেন অথবা আংশিকভাবে একটি এবং আংশিকভাবে অন্যটি, মোট সময়ের জন্য 11 বছরের কম নয়। That he is of good character. তিনি উত্তম চরিত্রের অধিকারী। That he has an adequate knowledge of a language specified in the 8th schedule to the Constitution. সংবিধানের 8ম তফসিলে উল্লিখিত ভাষা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। That in the event of a certificate of naturalization being granted to him, he intends to reside in India, or to enter into or continue in service under a government in India or under an international organization of which India is a member, or under a society, company or body of persons established in India. যে তাকে স্বাভাবিকীকরণের একটি শংসাপত্র দেওয়া হলে তিনি ভারতে বসবাস করতে চান,
বা ভারতের একটি সরকার বা একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে চাকরিতে প্রবেশ করতে বা চালিয়ে যেতে চান যার ভারত সদস্য বা ভারতে প্রতিষ্ঠিত একটি সমাজ, কোম্পানি বা ব্যক্তিদের সংস্থার অধীনে। However, the Government of India may waive all or any of the above conditions for naturalization in the case of a person who has rendered distinguished service to the science, philosophy, art, literature, world peace or human progress. Every naturalized citizen must take an oath of allegiance to the Constitution of India. যাই হোক, ভারত সরকার বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য, বিশ্বশান্তি বা মানব অগ্রগতিতে বিশিষ্ট সেবা প্রদান করেছেন এমন ব্যক্তির ক্ষেত্রে স্বাভাবিকীকরণের জন্য উপরোক্ত সমস্ত বা যে কোনো শর্ত পরিত্যাগ করতে পারে। প্রতিটি স্বাভাবিক নাগরিককে অবশ্যই ভারতের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিতে হবে। 5. By incorporation of territory, if any foreign territory becomes a part of India, the Government of India specifies the persons who among the people of the territory shall be the citizens of India. Such persons become the citizens of India from the notified date. For example, when Pondicherry became a part of India, the Government of India issued the Citizenship Pondicherry Order 1962 under the Citizenship Act 1955. ভূখণ্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে যদি কোনো বিদেশি অঞ্চল ভারতের অংশ হয়ে যায়, ভারত সরকার সেই ব্যক্তিদের নির্দিষ্ট করে যারা ওই অঞ্চলের মানুষের মধ্যে ভারতের নাগরিক হবে। এই ধরনের ব্যক্তিরা বিজ্ঞপ্তি তারিখ থেকে ভারতের নাগরিক হন। উদাহরণস্বরূপ, যখন পন্ডিচেরি ভারতের অংশ হয়ে ওঠে, তখন ভারত সরকার নাগরিকত্ব আইন 1955 এর অধীনে নাগরিকত্ব পন্ডিচেরি আদেশ 1962 জারি করে। 6. Special provisions as to citizenship of persons covered by the Assam Accord. The Citizenship Amendment Act 1985 added the following special provisions as to citizenship of persons covered by the Assam Accord which related to the foreigners issue. আসাম অ্যাকর্ড দ্বারা আচ্ছাদিত ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কিত বিশেষ বিধান। নাগরিকত্ব সংশোধন আইন 1985 আসাম অ্যাকর্ডের অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাগরিকত্বের জন্য নিম্নলিখিত বিশেষ বিধানগুলি যুক্ত করেছে, যা বিদেশিদের সমস্যা সম্পর্কিত। All persons of Indian origin who came to Assam before the January 1966 from Bangladesh and who have been ordinarily residents in Assam since the date of their entry into Assam shall be deemed to be citizens of India as from the January 1966. ভারতীয় বংশোদ্ভূত সকল ব্যক্তি যারা 1 জানুয়ারি 1966 এর আগে বাংলাদেশ থেকে আসামে এসেছিলেন এবং যারা আসামে প্রবেশের তারিখ থেকে আসামে সাধারণভাবে বাসিন্দা ছিলেন তারা 1 জানুয়ারি থেকে ভারতের নাগরিক বলে গণ্য হবেন। 1966 B. Every person of Indian origin who came to Assam on or after the January 1966 but before the March 25, 1971 from Bangladesh and who has been ordinarily resident in Assam since the date of his entry into Assam and who has been detected to be a foreigner shall register himself. Such a registered person shall be deemed to be a citizen of India for all purposes as from the date of expiry of a period of 10 years from the date of detection as a foreigner. But, in the intervening period of 10 years, he shall have the same rights and obligations as a citizen of India excepting the right to vote. ভারতীয় বংশোদ্ভূত প্রত্যেক ব্যক্তি যিনি 1 জানুয়ারি 1966 বা তার পরে কিন্তু বাংলাদেশ থেকে 25 মার্চ 1971 এর আগে আসামে এসেছিলেন এবং আসামে প্রবেশের তারিখ থেকে যিনি সাধারণত আসামে বসবাস করছেন এবং যারা শনাক্ত করা হয়েছে একজন বিদেশি হতে হলে নিজেকে নিবন্ধন করতে হবে। এই ধরনের একজন নিবন্ধিত ব্যক্তিকে বিদেশি হিসাবে শনাক্তকরণের তারিখ থেকে 10 বছরের মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে সমস্ত উদ্দেশ্যে ভারতের নাগরিক বলে গণ্য করা হবে। কিন্তু 10 বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে ভোটের অধিকার ব্যতীত ভারতের একজন নাগরিক হিসাবে তার একই অধিকার এবং বাধ্যবাধকতা থাকবে। লস অফ সিটিজেনশিপ নাগরিকত্ব হারান। The Citizenship Act 1955 prescribes 3 ways of losing citizenship whether acquired under the Act or prior to it under the Constitution, viz, renunciation, termination and deprivation. নাগরিকত্ব আইন 1955 এই আইনের অধীনে অর্জিত হোক বা সংবিধানের আগে নাগরিকত্ব হারানোর 3টি উপায় নির্ধারণ করে, যেমন ত্যাগ, অবসান এবং বঞ্চনা।
By renunciation, any citizen of India of full age and capacity can make a declaration renouncing his Indian citizenship. Upon the registration of that declaration, that person ceases to be a citizen of India. However, if such a declaration is made during a war in which India is embargoed, its registration shall be withheld by the central government. ত্যাগের মাধ্যমে পূর্ণ বয়স এবং ক্ষমতা সম্পন্ন ভারতের যে কোনো নাগরিক তার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করার ঘোষণা দিতে পারেন। সেই ঘোষণার নিবন্ধনের পরে সেই ব্যক্তি ভারতের নাগরিক হওয়া বন্ধ করে দেয়। যাই হোক, যদি এমন একটি ঘোষণা একটি যুদ্ধের সময় করা হয় যেখানে ভারত নিযুক্ত থাকে, তবে এর নিবন্ধন কেন্দ্রীয় সরকার দ্বারা স্থগিত করা হবে। Further, when a person renews his Indian citizenship, every minor child of that person also loses Indian citizenship. However, when such a child attains the age of 18, he may resume Indian citizenship. আরও, যখন একজন ব্যক্তি তার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন, সেই ব্যক্তির প্রতিটি নাবালক শিশুও ভারতীয় নাগরিকত্ব হারায়। যাই হোক, যখন এই জাতীয় শিশু 18 বছর বয়সে পৌঁছে, তখন সে আবার ভারতীয় নাগরিকত্ব শুরু করতে পারে। 2. By termination, when an Indian citizen voluntarily, consciously, knowingly and without duress, undue influence or compulsion, acquires the citizenship of another country, his Indian citizenship automatically terminates. This provision, however, does not apply during a war in which India is embargoed. অবসান দ্বারা যখন একজন ভারতীয় নাগরিক স্বেচ্ছায়, সচেতনভাবে, জ্ঞাতসারে এবং চাপ ছাড়াই, অযাচিত প্রভাব বা বাধ্যবাধকতা ছাড়া অন্য দেশের নাগরিকত্ব অর্জন করেন, তখন তার ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়। তবে ভারত যে যুদ্ধে লিপ্ত হয় সেই যুদ্ধের সময় এই বিধানটি প্রযোজ্য নয়। 3. By deprivation, it is a compulsory termination of Indian citizenship by the central government if the citizen has obtained the citizenship by fraud. বঞ্চনা দ্বারা এটি কেন্দ্রীয় সরকার কর্তৃক ভারতীয় নাগরিকত্বের একটি বাধ্যতামূলক সমাপ্তি, যদি নাগরিক জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব লাভ করে। b. The citizen has shown disloyalty to the Constitution of India. নাগরিক ভারতের সংবিধানের প্রতি আনুগত্য দেখিয়েছেন। c. The citizen has unlawfully traded or communicated with the enemy during a war. যুদ্ধের সময় নাগরিক বেআইনিভাবে শত্রুর সাথে লেনদেন বা যোগাযোগ করেছে। d. The citizen has, within 5 years after registration or naturalization, been imprisoned in any country for 2 years. নাগরিককে নিবন্ধন বা প্রাকৃতিকীকরণের পর 5 বছরের মধ্যে কোন দেশে 2 বছরের জন্য বন্দী করা হয়েছে। The citizen has been ordinarily resident out of India for 7 years continuously. নাগরিক সাধারণত 7 বছর ধরে ভারতের বাইরে বসবাস করছেন। সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব। The Indian Constitution is federal and envisages a dual polity, center and states. It provides for only a single citizenship, that is, the Indian citizenship. The citizens in India owe allegiance only to the Union. There is no separate state citizenship. The other federal states like USA and Switzerland, on the other hand, adopted the system of double citizenship. যদিও ভারতীয় সংবিধান ফেডারেল এবং একটি দ্বৈত রাজনীতি, কেন্দ্র এবং রাজ্য কল্পনা করে, এটি শুধুমাত্র একটি একক নাগরিকত্ব প্রদান করে, অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব। ভারতের নাগরিকরা শুধুমাত্র ইউনিয়নের প্রতি আনুগত্য প্রকাশ করে। আলাদা কোনো রাষ্ট্রীয় নাগরিকত্ব নেই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের মতো অন্যান্য ফেডারেল রাজ্যগুলি দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা গ্রহণ করেছে। In USA, each person is not only a citizen of USA but also of the particular state to which he belongs. Thus, he owes allegiance to both and enjoy dual sets of rights, one set conferred by the national government and another by the state government. This system creates the problem of discrimination, that is, a state may discriminate in favor of its citizens in matters like right to vote, right to hold public office, right to practice professions and so on. This problem is avoided in the system of single citizenship prevalent in India. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি ব্যক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নয় বরং সে যে রাজ্যের অন্তর্গত তারও
এইভাবে তিনি উভয়ের প্রতি আনুগত্য রাখেন এবং দ্বৈত অধিকার উপভোগ করেন, একটি জাতীয় সরকার এবং অন্যটি রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত। এই ব্যবস্থাটি বৈষম্যের সমস্যা তৈরি করে, অর্থাৎ একটি রাষ্ট্র তার নাগরিকদের পক্ষে ভোটের অধিকার, সরকারি পদে থাকার অধিকার, পেশা অনুশীলনের অধিকার ইত্যাদি বিষয়ে বৈষম্য করতে পারে। ভারতে প্রচলিত একক নাগরিকত্ব ব্যবস্থায় এই সমস্যাটি এড়ানো হয়। In India, all citizens irrespective of the state in which they are born or reside enjoy the same political and civil rights of citizenship all over the country and no discrimination is made between them. However, this general rule of absence of discrimination is subject to some exceptions, vice. ভারতে তারা যে রাজ্যে জন্মগ্রহণ করেছেন বা বসবাস করছেন তা নির্বিশেষে সমস্ত নাগরিক সারা দেশে নাগরিকত্বের একই রাজনৈতিক এবং নাগরিক অধিকার ভোগ করে এবং তাদের মধ্যে কোনো বৈষম্য করা হয় না। যাই হোক, বৈষম্যের অনুপস্থিতির এই সাধারণ নিয়ম কিছু ব্যতিক্রমের সাপেক্ষে, যেমন: The Parliament under Article 16 can prescribe residence within a state or union territory as a condition for certain employments or appointments in that state or union territory, or local authority or other authority within that state or union territory. Accordingly, the Parliament enacted the Public Employment Requirement as to Residence Act 1957, and thereby authorized the Government of India to prescribe residential qualification only for appointment to non-gazetted posts in Andhra Pradesh, Himachal Pradesh, Manipur and Tripura. As this act expired in 1974, there is no such provision for any state except Andhra Pradesh and Telangana. সংসদ অনুচ্ছেদ 16 এর অধীনে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দিষ্ট চাকরি বা নিয়োগের শর্ত হিসাবে একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাসস্থান নির্ধারণ করতে পারে, বা সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ। তদনুসারে সংসদ পাবলিক এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট অ্যাজ টু রেসিডেন্স অ্যাক্ট 1957 প্রণয়ন করে এবং এর মাধ্যমে ভারত সরকারকে অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মণিপুর এবং ত্রিপুরায় নন গেজেটেড পদে নিয়োগের জন্য আবাসিক যোগ্যতা নির্ধারণের জন্য অনুমোদন দেয়। যেহেতু এই আইনের মেয়াদ 1974 সালে শেষ হয়েছে, তাই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ছাড়া অন্য কোনো রাজ্যের জন্য এই ধরনের কোনো বিধান নেই। 2. The Constitution, under Article 15, prohibits discrimination against any citizen on grounds of religion, race, caste, sex or place of birth and not on the ground of residence. This means that the state can provide special benefits or give preference to its residents in matters that do not come within the purview of the rights given by the Constitution to the Indian citizens. For example, a state may offer concession in fees for education to its residents. সংবিধান অনুচ্ছেদ 15 এর অধীনে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ করে এবং বসবাসের ভিত্তিতে নয়। এর মানে হল যে রাজ্য ভারতীয় নাগরিকদের সংবিধান দ্বারা প্রদত্ত অধিকারের পরিধির মধ্যে আসে না এমন বিষয়ে তার বাসিন্দাদের বিশেষ সুবিধা দিতে বা অগ্রাধিকার দিতে পারে। উদাহরণস্বরূপ, একটি রাষ্ট্র তার বাসিন্দাদের শিক্ষার জন্য ফি ছাড় দিতে পারে। 3. The freedom of movement and residence under Article 19 is subjected to the protection of interests of any scheduled tribe. In other words, the right of outsiders to enter, reside and settle in tribal area is restricted. Of course, this is done to protect the distinctive culture, language, customs and manners of scheduled tribes and to safeguard their traditional vocation and property against the exploitation. চলাফেরা এবং বসবাসের স্বাধীনতা অনুচ্ছেদ 19 এর অধীনে যে কোনো তফসিল উপজাতির স্বার্থ রক্ষার অধীন। অন্য কথায়, উপজাতীয় এলাকায় বহিরাগতদের প্রবেশ, বসবাস ও বসতি স্থাপনের অধিকার সীমিত। অবশ্যই, এটি করা হয় তফসিলি উপজাতিদের স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা, রীতিনীতি এবং আচার আচরণ রক্ষা করার জন্য এবং শোষণের বিরুদ্ধে তাদের ঐতিহ্যগত পেশা এবং সম্পত্তি রক্ষা করার জন্য। 4. Till 2019, the legislature of the erstwhile state of Jammu and Kashmir was empowered to 2019 সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের আইনসভাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। It defined the persons who are permanent residents of the state and
রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ব্যক্তিদের সংজ্ঞায়িত করুন এবং বি কনফার এনি স্পেশাল রাইটস অ্যান্ড প্রাইভিলেজেস অন সাচ পার্মানেন্ট রেসিডেন্টস অ্যাজ রেসপেক্টস I. Employment under the state government. II. Acquisition of immovable property in the state. III. Settlement in the state and IV. Right to scholarship and such other forms of aid provided by the state government. এই ধরনের স্থায়ী বাসিন্দাদের সম্মান হিসাবে কোনো বিশেষ অধিকার ও সুযোগ সুবিধা প্রদান করুন। আই. রাজ্য সরকারের অধীনে কর্মসংস্থান। আই. রাজ্যে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ। আইআইআই রাজ্যে বন্দোবস্ত এবং আইভি বৃত্তি পাওয়ার অধিকার এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত এই ধরনের অন্যান্য সাহায্য। দি above provision was based on Article 35A of the Constitution of India. This article was inserted in the Constitution by the Constitution Application to Jammu and Kashmir Order 1954. This order was issued by the President under Article 370 of the Constitution which had provided a special status to the erstwhile state of Jammu and Kashmir. In 2019, this special status was abolished by a new presidential order known as the Constitution Application to Jammu and Kashmir Order 2019. This order superseded the earlier 1954 order. উপরের বিধানটি ভারতের সংবিধানের 35 অনুচ্ছেদের উপর ভিত্তি করে করা হয়েছিল। এই অনুচ্ছেদটি দি কনস্টিটিউশন অ্যাপ্লিকেশন টু জাম্মু অ্যান্ড কাশ্মীর অর্ডার 1954 দ্বারা সংবিধানে ঢোকানো হয়েছিল। এই আদেশটি সংবিধানের 370 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি দ্বারা জারি করা হয়েছিল যা পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যকে একটি বিশেষ মর্যাদা প্রদান করেছিল। 2019 সালে সংবিধান জম্মু ও কাশ্মীরের আবেদন আদেশ 2019 নামে পরিচিত একটি নতুন রাষ্ট্রপতি আদেশ দ্বারা এই বিশেষ মর্যাদা বিলুপ্ত করা হয়েছিল। এই আদেশটি 1954 সালের আগের আদেশটিকে বাতিল করেছে। দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, লাইক দ্যাট অফ ক্যানাডা, হ্যাজ introduced the system of single citizenship and provided uniform rights except in few cases for the people of India to promote the feeling of fraternity and unity among them and to build an integrated Indian nation. Despite this, India has been witnessing the communal riots, class conflicts, caste wars, linguistic clashes and ethnic disputes. Thus, the cherished goal of the founding fathers and the constitution makers to build an united and integrated Indian nation has not been fully realized. ভারতের সংবিধান কানাডার মতো একক নাগরিকত্বের ব্যবস্থা চালু করেছে এবং ভারতের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের অনুভূতি উন্নীত করতে এবং একটি সমন্বিত ভারতীয় জাতি গঠনের জন্য অভিন্ন অধিকার প্রদান করেছে, কিছু ক্ষেত্রে বাদে। এতৎসত্ত্বেও ভারত সাম্প্রদায়িক দাঙ্গা, শ্রেণী সংঘাত, বর্ণযুদ্ধ, ভাষাগত সংঘর্ষ এবং জাতিগত বিরোধ প্রত্যক্ষ করে আসছে। এইভাবে একটি অখণ্ড ও সমন্বিত ভারতীয় জাতি গঠনের প্রতিষ্ঠাতা ও সংবিধান প্রণেতাদের লালিত লক্ষ্য সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। ওভারসাস সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ভারতের বিদেশি নাগরিকত্ব। ইন সেপ্টেম্বর 2000, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, Ministry of External Affairs, had set up a high-level committee on the Indian diaspora under the chairmanship of L.M. Singhvi. The mandate of the committee was to make a comprehensive study of the global Indian diaspora and to recommend measures for a constructive relationship with them. 2000 সালের সেপ্টেম্বরে ভারত সরকার বিদেশ মন্ত্রক এল.এম. সিংভির সভাপতিত্বে ভারতীয় প্রবাসীদের উপর একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। কমিটির আদেশ ছিল বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসীদের একটি ব্যাপক অধ্যয়ন করা এবং তাদের সাথে একটি গঠনমূলক সম্পর্কের জন্য ব্যবস্থার সুপারিশ করা। দি কমিটি সাবমিটেড ইটস রিপোর্ট ইন জানুয়ারি 2002. It recommended the amendment of the Citizenship Act 1955 to provide for grant of dual citizenship to the persons of Indian origin, PIOS, belonging to certain specified countries. এই কমিটি জানুয়ারি 2002 তাদের রিপোর্ট পেশ করে। এটি নির্দিষ্ট দেশের অন্তর্গত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের PIOS দ্বৈত নাগরিকত্ব প্রদানের জন্য নাগরিকত্ব আইন 1955 সংশোধনের সুপারিশ করেছিল।
Accordingly, the Citizenship Amendment Act 2003 made provision for acquisition of overseas citizenship of India (OCI) by the PIOs of 16 specified countries other than Pakistan and Bangladesh. It also omitted all provisions recognizing or relating to the Commonwealth citizenship from the Principal Act. তদনুসারে নাগরিকত্ব সংশোধন আইন 2003 পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া অন্য 16টি নির্দিষ্ট দেশের পিআইওএস দ্বারা ভারতের বিদেশি নাগরিকত্ব ওসিআই অধিগ্রহণের বিধান করেছে। এটি প্রিন্সিপাল অ্যাক্ট থেকে কমনওয়েলথ নাগরিকত্বের স্বীকৃতি বা সম্পর্কিত সমস্ত বিধানও বাদ দিয়েছে। Latter, the Citizenship Amendment Act 2005 expanded the scope of grant of OCI for PIOs of all countries except Pakistan and Bangladesh as long as their home countries hold dual citizenship under their local laws. It must be noted here that the OCI is not actually a dual citizenship as the Indian Constitution forbids dual citizenship or dual nationality, Article 9. পরবর্তীতে নাগরিকত্ব সংশোধন আইন 2005 পাকিস্তান এবং বাংলাদেশ ব্যতীত সমস্ত দেশের পিআইওএস এর জন্য ওসিআই প্রদানের সুযোগকে প্রসারিত করেছে যতক্ষণ না তাদের নিজ দেশগুলি তাদের স্থানীয় আইনের অধীনে দ্বৈত নাগরিকত্ব দেয়। এখানে অবশ্যই উল্লেখ্য যে ওসিআই আসলে দ্বৈত নাগরিকত্ব নয় কারণ ভারতীয় সংবিধান দ্বৈত নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করেছে, ধারা 9। Again, the Citizenship Amendment Act 2015 has modified the provisions pertaining to the OCI in the Principal Act. It has introduced a new scheme called Overseas Citizen of India Cardholder by merging the PIO card scheme and the OCI card scheme. আবার নাগরিকত্ব সংশোধন আইন 2015 অধ্যক্ষ আইনে ওসিআই সম্পর্কিত বিধানগুলিকে সংশোধন করেছে। এটি পিআইও কার্ড স্কিম এবং ওসিআই কার্ড স্কিমকে একত্রিত করে ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক নামে একটি নতুন স্কিম চালু করেছে। দি পিআইও কার্ড স্কিম ওয়াজ ইন্ট্রোডাক্ট অন আগস্টের 19, 2002 অ্যান্ড দ্যারেফটার দি ওসিআই কার্ড স্কিম ওয়াজ ইন্ট্রোডাক্ট WEF ডিসেম্বরের 2, 2005। Both these scams were running in parallel even though the OCI card scheme had become more popular. This was causing unnecessary confusion in the minds of applicants. Keeping in view some problems being faced by applicants and to provide enhanced facilities to them, the Government of India decided to formulate one single scheme after merging the PIO and OCI. Scams, containing positive attributes of both. পিআইও কার্ড স্কিমটি 19 আগস্ট 2002 এ চালু করা হয়েছিল এবং তারপরে ওসিআই কার্ড স্কিমটি চালু করা হয়েছিল WEF ডিসেম্বরের 2, 2005। উভয় স্কিমই সমান্তরালভাবে চলছিল যদিও ওসিআই কার্ড স্কিমটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এতে আবেদনকারীদের মনে অহেতুক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। আবেদনকারীদের কিছু সমস্যার সম্মুখীন হওয়া এবং তাদের উন্নত সুযোগ সুবিধা প্রদানের জন্য ভারত সরকার পিআইও এবং ওসিআই স্কিমগুলিকে একীভূত করার পরে একটি একক স্কিম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, উভয়ের ইতিবাচক গুণাবলী রয়েছে। Hence, for achieving this objective, the Citizenship Amendment Act 2015 was enacted. The PIO scheme was resigned WEF January 9, 2015 and it was also notified that all existing PIO cardholders shall be deemed to be OCI cardholders WEF January 9, 2015। তাই এই উদ্দেশ্য অর্জনের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন 2015 প্রণীত হয়েছিল। পিআইও স্কিম প্রত্যাহার করা হয়েছে WEF জানুয়ারি 9, 2015 এবং এটিও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে সমস্ত বিদ্যমান পিআইও কার্ডধারককে ওসিআই কার্ডধারক হিসাবে গণ্য করা হবে WEF জানুয়ারি 9, 2015। দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 replaced the nomenclature of Overseas Citizen of India with that of Overseas Citizen of India cardholder and made the following provisions in the Principal Act. নাগরিকত্ব সংশোধনী আইন 2015 ভারতের বিদেশি নাগরিক এর নামকরণ ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক এর সাথে প্রতিস্থাপন করেছে এবং প্রধান আইনে নিম্নলিখিত বিধানগুলি করেছে। রেজিস্ট্রেশন অফ ওভারসাস সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডহোল্ডার
ভারতের বিদেশি নাগরিক কার্ডধারীর নিবন্ধন। এক, দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে, অন অ্যান অ্যাপ্লিকেশন মেড ইন দিস বেহাফ, রেজিস্টার অ্যাজ অ্যান ওভারসাস সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। কেন্দ্রীয় সরকার এই তরফে করা একটি আবেদনের ভিত্তিতে ভারতের কার্ডধারক বিদেশি নাগরিক হিসাবে নিবন্ধন করতে পারে। এনি পারসন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি। আই, হু ইজ এ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি, but was a citizen of India at the time of, or at any time after the commencement of the Constitution, or I, who is a citizen of another country, but was eligible to become a citizen of India at the time of the commencement of the Constitution, or I, who is a citizen of another country, but belonged to a territory that became part of India after 15 August 1947, or IV, who is a child or a grandchild or a great-grandchild of such a citizen, or পূর্ণ বয়স এবং ক্ষমতার যে কোন ব্যক্তি। আই, যিনি অন্য দেশের নাগরিক কিন্তু সংবিধান প্রবর্তনের সময় বা তার পরে যে কোনো সময় ভারতের নাগরিক ছিলেন, বা আই, যিনি অন্য দেশের নাগরিক কিন্তু সংবিধান প্রবর্তনের সময় ভারতের নাগরিক হওয়ার যোগ্য ছিলেন, বা আই, যিনি অন্য দেশের নাগরিক কিন্তু এমন একটি অঞ্চলের অন্তর্গত ছিলেন যা 15 আগস্ট 1947 সালের পর ভারতের অংশ হয়ে ওঠে, বা আইভি, যিনি এই জাতীয় নাগরিকের একজন শিশু বা নাতি, বা বি, এ পারসন হু ইজ এ মিনর চাইল্ড অফ এ পারসন মেনশনড ইন ক্লেইউজ। সি, এ পারসন হু ইজ এ মিনর চাইল্ড and whose both parents are citizens of India or one of the parents is a citizen of India, or the spouse of foreign origin of a citizen of India or spouse of foreign origin of an overseas citizen of India cardholder and whose marriage has been registered and subsisted for a continuous period of not less than 2 years immediately preceding the presentation of the application. খ, একজন ব্যক্তি যিনি ধারায় উল্লিখিত একজন ব্যক্তির নাবালক সন্তান। গ, একজন ব্যক্তি যিনি একটি নাবালক শিশু এবং যার পিতামাতা উভয়ই ভারতের নাগরিক বা পিতামাতার মধ্যে একজন ভারতের নাগরিক, বা রি, ভারতের একজন নাগরিকের বিদেশি বংশোদ্ভূত পত্নী বা ভারতের একজন বিদেশি নাগরিকের কার্ডধারীর বিদেশি বংশোদ্ভূত পত্নী এবং যার বিবাহ নিবন্ধন করা হয়েছে এবং আবেদনের উপস্থাপনের অবিলম্বে 2 বছরের কম সময়ের জন্য অবিচ্ছিন্ন সময়ের জন্য টিকে আছে। No person who or either of whose parents or grandparents or great-grandparents is or had been a citizen of Pakistan, Bangladesh or such other country as the central government may specify, shall be eligible for registration as an overseas citizen of India cardholder. কোনো ব্যক্তি যিনি বা যার পিতা মাতা বা দাদা দাদি বা মহান দাদা দাদি পাকিস্তান, বাংলাদেশ বা কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট করে এমন অন্য দেশের নাগরিক ছিলেন বা ছিলেন, ভারতের কার্ডধারী বিদেশি নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য যোগ্য হবেন না। 2. The central government may specify the date from which the existing persons of Indian origin cardholders shall be deemed to be overseas citizens of India cardholders. কেন্দ্রীয় সরকার যে তারিখ থেকে ভারতীয় বংশোদ্ভূত কার্ডধারীদের বিদ্যমান ব্যক্তিদের ভারতের কার্ডধারীদের বিদেশি নাগরিক বলে গণ্য করা হবে তা নির্দিষ্ট করতে পারে। 3. Notwithstanding anything contained in point, the central government may, if it is satisfied that special circumstances exist, after recording the circumstances in writing, register a person as an overseas citizen of India cardholder. বিন্দুতে যা কিছুই থাকুক না কেন, কেন্দ্রীয় সরকার যদি সন্তুষ্ট হয় যে বিশেষ পরিস্থিতি বিদ্যমান, পরিস্থিতিগুলি লিখিতভাবে রেকর্ড করার পরে একজন ব্যক্তিকে ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক হিসাবে নিবন্ধিত করতে পারে। আই, কনফারমেন্ট অফ রাইটস অন ওভারসাস সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডহোল্ডার। ভারতের কার্ডধারীর বিদেশি নাগরিকের অধিকার প্রদান। 1. An overseas citizen of India cardholder shall be entitled to such rights as the central government may specify in this behalf. ভারতের একজন বিদেশি নাগরিক কার্ডধারী এই ধরনের অধিকারের অধিকারী হবেন, যেমন কেন্দ্রীয় সরকার এই জন্য নির্দিষ্ট করতে পারে। 2. An overseas citizen of India cardholder shall not be entitled to the following rights which are conferred on a citizen of India. ভারতের একজন বিদেশি নাগরিক কার্ডধারী নিম্নলিখিত অধিকারগুলির অধিকারী হবেন না যা ভারতের নাগরিককে দেওয়া হয়।
He shall not be entitled to the right to equality of opportunity in matters of public employment. B. He shall not be eligible for election as president. C. He shall not be eligible for election as vice president. D. He shall not be eligible for appointment as a judge of the Supreme Court. E. He shall not be eligible for appointment as a judge of the High Court. F. He shall not be entitled for registration as a voter. তিনি সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার অধিকারের অধিকারী হবেন না। বি. তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হবেন না। সি. তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন না সহ সভাপতি হিসাবে। ডি. তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের জন্য যোগ্য হবেন না। ই. তিনি হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগের জন্য যোগ্য হবেন না। এফ. তিনি ভোটার হিসেবে নিবন্ধনের অধিকারী হবেন না। জি. He shall not be eligible for being a member of the House of the People or of the Council of States. H. He shall not be eligible for being a member of the State Legislative Assembly or the State Legislative Council. I. He shall not be eligible for appointment to public service and posts in connection with affairs of the Union or of any state except for appointment in such service and posts as the central government may specify. জি. তিনি হাউস অফ দ্য পিপল বা রাজ্যগুলির কাউন্সিলের সদস্য হওয়ার জন্য যোগ্য হবেন না। এইচ. তিনি রাজ্য বিধানসভা বা রাজ্য আইন পরিষদের সদস্য হওয়ার জন্য যোগ্য হবেন না। আই. কেন্দ্রীয় সরকার যেভাবে নির্দিষ্ট করতে পারে সেরকম পরিষেবা এবং পদগুলিতে নিয়োগ ব্যতীত তিনি ইউনিয়ন বা কোনো রাজ্যের বিষয়ের সাথে সম্পর্কিত সরকারি পরিষেবা এবং পদগুলিতে নিয়োগের জন্য যোগ্য হবেন না। আই. Renunciation of Overseas Citizen of India Card. Overseas Citizen of India Card Tag. Act. If any overseas citizen of India card holder makes in prescribed manner a declaration renouncing the card registering him as an overseas citizen of India card holder, the declaration shall be registered by the central government, and upon such registration, that person shall cease to be an overseas citizen of India card holder. যদি ভারতের কোনো বিদেশি নাগরিক কার্ডধারী নির্ধারিত পদ্ধতিতে তাকে ভারতের একজন বিদেশি নাগরিক হিসাবে নিবন্ধিত কার্ড ত্যাগ করার ঘোষণা দেয়, তবে ঘোষণাটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিবন্ধিত হবে এবং এই জাতীয় নিবন্ধনের পরে সেই ব্যক্তিটি বন্ধ হয়ে যাবে ভারতের কার্ডধারীর বিদেশি নাগরিক হতে হবে। 2. Where a person ceases to be an overseas citizen of India card holder, the spouse of foreign origin of that person who has obtained overseas citizen of India card and every minor child of that person registered as an overseas citizen of India card holder shall thereupon cease to be an overseas citizen of India card holder. যেখানে একজন ব্যক্তি ভারতের কার্ডধারীর বিদেশি নাগরিক হওয়া বন্ধ করে দেন, সেই ব্যক্তির বিদেশি বংশোদ্ভূত পত্নী, যিনি ভারতের বিদেশি নাগরিক কার্ড পেয়েছেন এবং সেই ব্যক্তির প্রতিটি অপ্রাপ্তবয়স্ক সন্তান ভারতের কার্ডধারকের বিদেশি নাগরিক হিসাবে নিবন্ধিত হবেন ভারতের কার্ডধারীর বিদেশি নাগরিক হওয়া বন্ধ করুন। IV. Cancellation of registration as overseas citizen of India card holder. ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক হিসাবে নিবন্ধন বাতিল করা। The central government may cancel the registration of a person as an overseas citizen of India card holder, if it is satisfied that. কেন্দ্রীয় সরকার ভারতের কার্ডধারীর বিদেশি নাগরিক হিসাবে একজন ব্যক্তির নিবন্ধন বাতিল করতে পারে, যদি এটি সন্তুষ্ট হয়। The registration as an overseas citizen of India card holder was obtained by means of fraud, false representation or the concealment of any material fact or ভারতের কার্ডধারীর বিদেশি নাগরিক হিসাবে নিবন্ধন জালিয়াতি, মিথ্যা উপস্থাপনা বা কোনো বস্তুগত তথ্য গোপন করার মাধ্যমে প্রাপ্ত হয়েছিল, বা B. The overseas citizen of India card holder has shown disaffection towards the Constitution of India, or ভারতের বিদেশি নাগরিক কার্ডধারী ভারতের সংবিধানের প্রতি অসন্তুষ্টি দেখিয়েছেন, বা C. The overseas citizen of India card holder has, during any war in which India may be engaged, unlawfully traded or communicated with an enemy, or ভারতের বিদেশি নাগরিকের কার্ডধারীর যে কোনো যুদ্ধের সময় ভারত জড়িত থাকতে পারে, বেআইনিভাবে বাণিজ্য বা শত্রুর সাথে যোগাযোগ করতে পারে, বা D. The overseas citizen of India card holder has, within 5 years after registration,
been sentenced to imprisonment for a term of not less than 2 years, or ভারতের বিদেশি নাগরিক কার্ডধারী নিবন্ধনের পরে 5 বছরের মধ্যে 2 বছরের কম সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, বা It is necessary so to do in the interests of the sovereignty and integrity of India, the security of India, friendly relations of India with any foreign country, or in the interests of the general public, or ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের নিরাপত্তা, কোনো বিদেশি দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সাধারণ জনগণের স্বার্থে তা করা প্রয়োজন, বা if the marriage of an overseas citizen of India cardholder I has been dissolved by a competent court of law or otherwise, or I has not been dissolved but, during the subsistence of such marriage, he has solemnized marriage with any other person. if ভারতের কার্ডধারীর একজন বিদেশি নাগরিকের বিয়ে আইনের উপযুক্ত আদালত বা অন্যথায় দ্রবীভূত করা হয়েছে, বা দ্রবীভূত করা হয়নি কিন্তু এই ধরনের বিবাহের টিকে থাকার সময় তিনি অন্য কোন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।